আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনাদের জন্য বিখ্যাত শিকারী কেনেথ এন্ডারসনের লেখা দুর্ধর্ষ এক শিকার কাহিনী। আমাদের আজকের শিকার কাহিনীটির নাম আম্বাল মেরুর অশুভ আত্মা। আজের প্রথম পর্ব। আশা করি শিকার কাহিনীটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের শিকার কাহিনীতে প্রবেশ করি। জঙ্গলের কিনারায় হঠাৎই যেন মাথা চারা দিয়ে উঠেছে পাহাড়ের সারি। পাহাড়ের দুপাশে সোনালি বাদামি ঘাসের রাজত্ব। বর্ষায় এরা রসে ভরপুর, আর গ্রীষ্মের দুপুরের দয়ামায়াহীন সূর্যের তাপে পুড়ে অঙ্গার। প্রতিটি পাহাড়ের পাদদেশে শত শত বছরের ঝড় বৃষ্টিপতনের ফলে তৈরি হয়েছে সরু খাড়া উপত্যকা। একদিকে এই বৃষ্টি পাহাড়ের সবুজে ঢাকা শরীরে আছড়ে শেষে পড়ে নিচের ছোট্ট উপত্যকায়। আর এভাবে একটার পর একটা ধারা একত্র হয়ে জন্ম দিয়েছে ছোট্ট কালিয়ানী নদীর উত্তর পূর্বের শাখাটি। আর এই ছোট ছোট উপত্যকাগুলো ঢাকা বেত, ল্যান্টানা আর গা জড়িয়ে ধরা কিলার ক্রিপারে। অনেক বছর আগে কিছু ছোট পাখি কিলারের বাদামি ফল খেয়ে বিশ্রামের জন্য বসে এখানেরই পত্রপল্লবে ঢাকা একটি গাছের শাখায়। হজম না হওয়া বীজ ছাড়ে পাখি। যে বিশাল গাছের ডালে পাখিটা বিশ্রাম নিচ্ছিল তার ঠিক পায়ের কাছেই পড়ে ছোট্ট বীজটি। তারপরই বৃষ্টি নামে, পল্লবিত হয় বীজটি। জন্ম হয় ছোট্ট এক কিলারের। আপনার আঙুলের নখের থেকে যা বড় হবে না কোনো মতেই। কিন্তু চারা গাছটা দ্রুত বাড়তে থাকে। 1 মাসের মাথায় বের হয়ে আসে তার লতানো শরীর। আর এর মাধ্যমেই প্রকাশ পায় এর আসল চরিত্র, যে কিনা অন্য গাছ কিংবা উদ্ভিদের গা বেয়ে লতিয়ে উঠে এবং তার উপর সমস্ত ভর ওই গাছের উপরই চাপিয়ে দেয়। এটা বাড়তেই থাকে। 1 বছরের মাথায় একে আশ্রয় দেওয়া গাছটির উচ্চতার 3 ভাগের 1 ভাগে পৌঁছে যায়। তবে তার কাণ্ড এখনো আপনার মধ্যমার চেয়ে পুরু হয়নি। 2 বছরের মধ্যে 200 বছরের পুরনো গাছটার মাথায় পৌঁছে যায় সে। তারপরই এর সর্বগ্রাসী লতাগুলো ছড়াতে শুরু করে আশেপাশের জঙ্গলের বিশাল সব মহিরুহের দিকে। লতা গাছটার কাণ্ড এখন আপনার কবজির সমান পুরু হয়েছে। একটার পর একটা বছর ঘুরতে থাকে। লতা গাছটাও এখন তার আশ্রয়দাতা গাছটিকে পুরোপুরি ঢেকে এবং জড়িয়ে ফেলেছে। এটার কাণ্ড, যেটা শুরুতে ছিল আপনার আঙুলের তারপর কবজির সমান, এখন তা হয়ে উঠেছে আপনার উরুর সমান পুরু। আর আপনার গোটা শরীরের সমান পুরু হওয়ার আগ পর্যন্ত এটা বাড়তেই থাকবে। এর বিশাল ওজন বহন করতে গিয়ে সেই প্রাচীন গাছটা এখন হিমশিম খাচ্ছে। ওটার কাণ্ড আর শাখা প্রশাখার উপর ক্রমে তার বাঁধন আরও জোরদার করছে লতা গাছ। বড় গাছটার বাইরের নরম বাকলকে ক্ষতবিক্ষত করে তুলেছে সর্বগ্রাসী লতাটা। ধীরে কিন্তু অপ্রতিরোধ্যভাবে তার আশ্রয়দাতা গাছটিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সে। কয়েক বছর বাদে আবার একটা বড় ঝড় বৃষ্টি এলো। সম্ভবত যে রাতে খুনিলতার জন্ম হয়েছে অনেকটা সে রাতের মতোই আর একটা রাত এটা। বিশাল প্রাচীন গাছটা, যেটা ভালো মানুষ চেহারার খুনিটাকে জায়গা দিয়েছিল, মুখ থুবড়ে পড়ল মাটিতে। আর তার আশ্রয়দাতারই খণ্ড বিখণ্ড শরীরের মাঝখানে বিজয় দর্পে দাঁড়িয়ে লোভীর মতো লতা ছড়িয়ে দিল আশেপাশের গাছগুলোর কাণ্ডতে। আর বারবার পুনরাবৃত্তি ঘটাতে লাগলো এই ভয়ানক কাহিনীর। সেই সঙ্গে নিজের খুনি নামের সার্থকতার প্রমাণ দিয়ে চলল কিলার ক্রিপার প্রতিনিয়ত। সংকীর্ণ উপত্যকায় ঘন হয়ে জন্মেছে ঝোপ জঙ্গল, যার ফলে কোনো মানুষ আর বন্যপ্রাণীর পক্ষে এই গভীর জট পাকানো লতাপাতা ভেদ করে এগুনো অসম্ভব। এখানে কেবল দেখা মিলবে ইঁদুর সহ অন্যান্য ছোট জাতের প্রাণীর।
আর আছে এদের খাবার জন্য আসা নানা জাতের সাপ। এমনকি সবচেয়ে শুকনো গ্রীষ্মের মাসগুলোতে সূর্যের প্রচণ্ড দাবদাহেও এখানে চিরসবুজের রাজত্ব। সবসময় ডাকে ঝিঝি পোকারা, আর চির আঁধারের আধিপত্য। সূর্যরশ্মির পক্ষে কখনোই বৃক্ষের এই চাঁদোয়া ভেদ করে ভেতরে প্রবেশ করা সম্ভব হয় না। কিন্তু উপত্যকার উপরে পর্বতের ঢালে সবকিছুই বদলে যায়। সেখানে সূর্য নিষ্ঠুরের মতো তাপ বর্ষণ করে। গ্রীষ্মের সময় শুকিয়ে গাছের পাতা ঝরে যায়। মাটিতে কার্পেটের মতো বিছিয়ে থাকে এইসব পাতা। তারপর বৃষ্টি এসে এদের মিশিয়ে দেয় মাটির সঙ্গে। যেখান থেকে আবার খাবার সংগ্রহ করে যে গাছ থেকে পাতাগুলো ঝরে তারা। পর্বতের উঁচুতে শীত আর এলোমেলো গড়ানো পাথরের রাজত্ব। আছে ছত্রাক আর শ্যাওলা। এখানে সেখানে ঝুলছে বুনো অর্কিড। সেখানে পাগল করা সুকণ্ঠী সুরে গান গেয়ে চলে চেঁচিয়ে স্কুল বালক নামে পরিচিত বড় কালচে নীল পাখিটা। ভালোভাবে খেয়াল করলে বুঝবেন একই সুর কখনো দুবার বাজে না তার কণ্ঠে। অ্যান্ডারসনের এবারের কাহিনী যখন শুরু, তখন কেবল দিনের অর্ধেকটা পার হয়েছে। চেঁচিয়ে স্কুল বালক সহ বেশিরভাগ পাখি এবং প্রাণী বিশ্রাম নিচ্ছে স্ফটিক শুভ্র বরফ ঠান্ডা জলের ধারাটিকে আড়াল করে রাখা কিছু পাথরের নিচে। ঝুলে থাকা খাড়া একটা ঢালের পায়ের তলায় আসনগাড়া একটা পাথরের ফাটল চুইয়ে চুইয়ে পানি এসে জন্ম দিয়েছে জলাধারটির। মৃদু একটা বাতাসের পরশ পাওয়া যাচ্ছে, তবে এটা এতটাই মৃদু যে গাছের ডাল আর ঘাসের কাণ্ডও স্থির আছে। দুপুরের এই ঘণ্টাটা আশ্চর্য রকম নীরব। এমনকি অকারণে বকবক করা ঝিঁঝি পোকাগুলোও চুপ, যেন আশ্চর্য কোনো জড়তা পেয়ে বসেছে গোটা পৃথিবীটাকে। তবে শ্যাওলা ঢাকা পাথরের মসৃণ শরীরের উপর দিয়ে কুলকুল শব্দে বয়ে চলা ঝর্ণার শব্দ ছাপিয়ে মৃদু একটা শব্দ হচ্ছে। ধ্বনিটা হচ্ছে কিছুটা বিরতি দিয়ে দিয়ে। কোনো কিছু খোঁড়ার একটা শব্দ আসছে গজ 50 দূরে জলাধারের অন্য তীর থেকে। ভালোভাবে খেয়াল করলে মানুষের একটা অবয়ব চোখে ধরা পড়বে। ঝর্ণার তীরে দেদার জন্মানো হাতিকান লিলির প্রাচুর্যের কারণে উবু হয়ে বসা লোকটা অনেকটাই আড়ালে পড়ে গেছে। কেবল শাবলটা চালানোর সময় শরীরের মৃদু নড়াচড়া আর হালকা শব্দ তার উপস্থিতির জানান দিচ্ছে। নিচের অংশে জড়ানো এক টুকরো ময়লা কাপড় ছাড়া নগ্নই বলা চলে লোকটাকে, যা তাকে চারপাশের লিলি আর অন্ধকার ছায়াদের রাজ্যে মিশে যেতে সাহায্য করছে। বুড়ো কথান্ডা রেড্ডিকে গ্রাম থেকে অনেক পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে। তার গ্রাম রাঙ্গামপেট প্রায় 12 মাইল দূরে। সে এখানে এসেছে কুলু নামের এক জাতের জলচর উদ্ভিদের মূল তুলতে। এ মূল দেখতে অনেকটা পেঁয়াজের মতো। লিলির মধ্যে এখানে সেখানে জন্মানো এই উদ্ভিদ বিখ্যাত তার যৌন ও জাদুকরী ক্ষমতা বাড়ানোর ওষুধ হিসেবে। খুব সাবধানে কুলু গাছ খুঁজছে রেড্ডি, কারণ 3 পাপড়ির লবঙ্গের মতো এই উদ্ভিদটি এতই ছোট যে পুরোপুরি লিলির আড়ালে পড়ে যেতে পারে। আর যখনই একটা খুঁজে পাচ্ছে, শাবলের মোচড়ে পাথরের টুকরোর মাঝখান থেকে সাদা পেঁয়াজের মতো মূলটা তুলে আনছে। সংগ্রহ করার পর এই মূল ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে পুরুষের বীর্যের সঙ্গে মেশানো হয়। তারপর অমাবস্যার রাতে জাদুমন্ত্র উচ্চারণ করতে করতে মেশানো হয় খাবারে। বলা হয় কোনো পুরুষ যে নারীকে ভালোবাসে তার খাবারে কিংবা কফি বা চাতে 1 চিমটি এই গুঁড়ো মিশিয়ে দেবে। কফির সুবিধা হলো এর মধ্যে দেওয়া চিনি বা গুড় কুলুর কুস্বাদ বুঝতে দেবে না। তারপর অবশ্য পুরুষটিকে আর কিছু করতে হবে না। এই গুঁড়া মেশানো কফি খেয়ে নারীটি তার দুবাহুর মধ্যে নিজেকে সঁপে দেওয়ার জন্য পাগল হয়ে উঠবে। এই গল্পের হয়তোবা কিছু সত্যতা আছে, কিংবা মানুষ একে সত্যি বলে মনে করে। আর তাই বুড়ো কাথান্ডা রেড্ডি গত কয়েক বছর ধরে প্রতি চিমটি ওষুধের গুঁড়া 1 রুপি করে বেচে সংসার চালাচ্ছে। আর তাই কাথান্ডা রেড্ডি এখন এক মনে শাবল দিয়ে কুলুর মূল খুঁড়ছে। তরতর করে বয়ে চলা জলের ধারার শব্দে তার থেমে থেমে শাবল চালানোর শব্দ অনেকটাই ঢাকা পড়লেও পুরোপুরি চাপা পড়ছে না। এতটাই মনোযোগের সঙ্গে কাজ করছে রেড্ডি যে খেয়ালই করল না ছোট্ট পাথুরে নদীটার তীরের ঠিক উপরে পাহাড়ের পাথুরে গা থেকে তার দিকে তাকিয়ে আছে হিংস্র দয়ামায়াহীন একজোড়া চোখ।
তার দিকে নজর রাখা অবয়বটা এমনকি মৃদু কোনো শব্দও করছে না, যা তার উপস্থিতি প্রকাশ করে দিতে পারে। কোনো ধরনের নড়াচড়া কিংবা গর্জনও ভেসে এলো না ওটার তরফ থেকে। চোখ জোড়া পর্যন্ত শান্ত স্থির। শেষ পর্যন্ত শাবলের মাথা সাদা মূলটার স্পর্শ পেল। শাবলটাকে পাশে শুইয়ে রেখে সামনে ঝুঁকে মূলটা বের করার জন্য তৈরি করা গর্তের মধ্যে দুহাত ঢুকিয়ে দিল বুড়ো কথান্ডা রেড্ডি। এদিকে ওপরের নিঃশব্দ প্রহরীর চোখে লোকটার প্রতিটি নড়াচড়াই ধরা পড়ছে। সে এটাও জানে মাথা একবার সামনে একবার পেছনে আনা বুড়োটা এই অবস্থায় তাকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। লোভীর মতো লাল জিহ্বাটা দিয়ে ওপরের চোয়ালের ঠোঁট চাটল সে। তারপরই তার প্রথম শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হলো। পর মুহূর্তেই লাফ দিল। শূন্যে ভেসে তার উপর এসে পড়া বিশাল দেহটাকে একবারের জন্য দেখল না হতভাগা কাথান্ডা রেড্ডি। যদিও এক সেকেন্ডের জন্য শরীরে ভারী একটা বোঝা আর ওটার ধারালো নখ মাংসে বসে যাওয়ার তীব্র একটা ব্যথা অনুভব করল, তবে এটা কেবল মুহূর্তের জন্য। কারণ তারপরই সদন্তে সজ্জিত শক্তিশালী চোয়াল রেড্ডির ঘাড় এবং খুলির পেছনের অংশ চুরমার করে দিল। আর এভাবেই মারা গেল কাথান্ডা রেড্ডি। এই পৃথিবী ছেড়ে অন্য কোথাও যাওয়ার মুহূর্তটা অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতোই আসলো তার কাছে। আর সে যেখানে গেল সেখানে যৌন উত্তেজক ওষুধ কিংবা কুলুশিকরের কোনোই মূল্য নেই। আর এভাবেই অশুভ আত্মা তার প্রথম শিকার ধরল। অবশ্য চিতোর জেলার অধীনের ভাকরাপেট রিজার্ভ, চামেলি উপত্যকা আর মামুন্দার হাই রেঞ্জ, এই তিনটি বড় জঙ্গলের আশেপাশের গ্রাম আর পাড়ার লোকেদের কাছে সে অশুভ আত্মা নামে পরিচিতি পেল এ ধরনের আরও কয়েকটি হত্যাকাণ্ড ঘটানোর পর। বুড়ো লোকটা যে হারিয়ে গেছে এটা রাঙ্গামপেটের মানুষদের নজরে আসতে অনেক দিন লেগে গেল। রহস্যময় সব গাছগাছড়ার খোঁজে বনে বাদারে ঘুরে বেড়ানো ছিল তার অভ্যেস। তাছাড়া আশ্চর্য সব গুড়া ওষুধ আর তাবিজ বিক্রি করার জন্য প্রায়ই আশেপাশের গ্রামগুলোতে পাড়ি জমাতো সে। এসব জিনিস বিক্রি আর টুকটাক করে চারপাশের বড় একটা এলাকা জুড়ে গুণিন হিসেবে বেশ নামডাকও ছড়ায় তার। লোকেরা অবশ্য তাকে মন্ত্রমকারা নামেই ডাকতে পছন্দ করত। কাজেই শুরুতে তারা ধরে নিল আগের মতোই কোনো জঙ্গলে কিংবা আশেপাশের কোনো গ্রামে আস্তানা গেড়েছে সে। ঘটনা অন্যদিকে মোড় নিল সপ্তাহ কয়েক পরে। এদিন দুজন বনপ্রহরী পাহাড়ের ঢাল বেয়ে উঠে দুদণ্ড জিরিয়ে নেওয়ার আর ঠান্ডা জল পানের জন্য ছোট্ট জলাশয়টার পাড়ে দাঁড়ালো। তখনই একটা শাবল আর ওটার পাশে পড়ে থাকা পোকায় খাওয়া ময়লা থলেটার দিকে নজর গেল তাদের। ঝর্ণার তীরের নরম মাটিতে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে কুলু গাছের শিকড়। তারপরই তাদের মনে পড়ল অনেকদিন থেকেই গায়ে কাথান্ডা রেড্ডিকে দেখা যাচ্ছে না। কেউ কেউ এটাও বলছে গ্রাম ছেড়ে অন্য কোথাও আস্তানা গেড়েছে সে। আর এখন বনপ্রহরীরা প্রথমবারের মতো জানতে পারল কেন এতদিন গ্রামে ফিরে যায়নি সে। দুর্ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন আগে। কাজেই কে রেড্ডিকে খুন করেছে কিংবা তুলে নিয়েছে তার পরিচয় বের করার কোনো সুযোগই পেল না বনপ্রহরীরা। ছড়ানো ছিটানো জিনিসগুলো দেখে তারা কেবল নিশ্চিত হলো কেউ রেড্ডিকে নিয়ে অদৃশ্য হয়ে গেছে। দেরি না করে রাঙ্গামপেটের পুলিশ চৌকিতে তাদের এই আবিষ্কারের কথা জানালো বনপ্রহরী দুজন। তাদের বক্তব্য লিপিবদ্ধ করা হলো সেখানে সরকারি নিয়ম অনুযায়ী। অশুভ আত্মার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য রেকর্ড করা হয়নি, অন্তত তার হত্যাযজ্ঞের শুরুর দিকে। তবে নানাজনের সঙ্গে কথা বলে দ্বিতীয় ঘটনাটির মোটামুটি একটা চিত্র দাঁড় করানো সম্ভব। দুপুর গড়িয়ে বিকালের দিকে যাচ্ছিল সূর্য। ঘড়িতে তখন বেলা 3টা। রাঙ্গামপেট থেকে 7 মাইল দূরে জঙ্গলের একটি জায়গা পুলিবনু। সেখান থেকে বনের এবড়ো খেবড়ো রাস্তা ধরে রাঙ্গামপেটের দিকে আসছিল মহিষে টানা 7টি গাড়ি। গ্রাম থেকে বেরিয়ে 4 নম্বর মাইল ফলকের একেবারে কাছ ঘেঁষে পোয়া মাইলটাক ভেতরে গেলেই একটা জলাধার মতো আছে। 12 মাসই পানি থাকা এই জলাধারটি স্থানীয়ভাবে পরিচিত নরাসিমহা চেরোভু নামে। চতুর্থ মাইল ফলকের পাশে গাড়ি দাঁড় করিয়ে হেঁটে জলাশয়টির ধারে চলে এলো 7 চালক। টলটলে উষ্ণ পানি দিয়ে হাত পা মুখ ভালোভাবে ধুতে ধুতে নিজেদের মধ্যে ঠাট্টা মশকরা করতে লাগলো তারা। শেষে ভালোভাবে গড়গড়া করে পানি থেকে উঠে আসলো সবাই।
এবার জলাধারের কিনারে একটা বাবুল গাছের নিচে আয়েশ করে বসে মনের সুখে বিড়ি টানতে লাগলো। বিড়ি টানা শেষ হতে একজনের পর একজন সারি ধরে নিজেদের গাড়িগুলোর দিকে রওনা হলো। গাড়িগুলোর কাছে তারা পৌঁছালো, তবে 6 জন, 7 জন নয়। দলের সপ্তম ব্যক্তিটির কোনো হদিস নেই। লোকটার 6 সঙ্গী ভারতীয়দের প্রথাগত ধৈর্য নিয়ে রাস্তার ধারে বসে বিড়ি ফুঁকতে ফুঁকতে তার আসার অপেক্ষা করতে লাগলো। এ সময় দলের একজন জানালো পুট্টু রেড্ডি মানে হারিয়ে যাওয়া লোকটি ছিল সারির সবার শেষে। চলার সময় একবার পেছন ফিরে পুট্টুকে একটা বিড়ি ধরানোর জন্য থামতেও দেখেছে সে। পাড় বিড়িখোর হিসেবে এলাকায় নাম আছে পুট্টু রেড্ডির। সময় গড়িয়ে যেতে লাগলো, কিন্তু হারানো মানুষটির কোনো দেখা নেই। স্বাভাবিক অবস্থায় তার জন্য আরো অপেক্ষা করাটাই ছিল স্বাভাবিক, কিন্তু সমস্যা হলো বেশি দেরি হলে রাঙ্গামপেটের কাছাকাছি পৌঁছানোর আগেই জঙ্গলে থাকতে থাকতে আঁধার নেমে আসবে, আর রাতের জঙ্গলে কত কিছুই তো থাকে। কাজেই তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ার তাগিদ অনুভব করলো তারা। তবে যাবার আগে শেষবারের মতো নাম ধরে নিখোঁজ সঙ্গীকে ডাকতে শুরু করলো। পুট্টু রেড্ডি, পুট্টু রেড্ডি, তাড়াতাড়ি কর, আরে কোন নরকে গিয়ে পড়ে আছিস? পুট্টু রেড্ডি, ও পুট্টু রেড্ডি। কিন্তু পুট্টু রেড্ডির টিকিটারও দেখা মিলল না। এবার আতঙ্ক পেয়ে বসলো বাকি 6 জন গাড়ি চালককে। জলাধারটির কাছে গিয়ে তাদের হারানো সঙ্গীকে খোঁজার কথা এখন চিন্তাতেও আনলো না তারা। সম্ভবত অশুভ কোনো আত্মাই তাকে তুলে নিয়ে গেছে। তাকে একটা সাপ কামড়াতে পারে, কিংবা একটা বাঘ, চিতা বা ভালুকের কবলেও তো পড়তে পারে সে। কিন্তু তাদের মনে ততক্ষণে বদ্ধমূল ধারণা জন্মে গেছে অশুভ কোনো আত্মাই পুট্টুর হারিয়ে যাওয়ার জন্য দায়ী। অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়িগুলোর সঙ্গে মহিষ জুড়ে যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেল সবাই। তারপর যত দ্রুত সম্ভব গ্রামের দিকে রওনা হলো লোকগুলো, আর ফিসফিস করে নিজেদের মধ্যে তর্ক করতে লাগলো। 4 নম্বর মাইল ফলকের কাছে কেবল পড়ে রইল 7 নম্বর গাড়িটা। মহিষ দুটো অসীম ধৈর্যের সঙ্গে তাদের মালিক পুট্টু রেড্ডির অপেক্ষায় থাকলো, কিন্তু সে কখনোই ফিরল না। রাতে খুব ঠান্ডা পড়ল, সেই সঙ্গে বৃষ্টির মতো বড় বড় ফোঁটায় পড়তে লাগলো শিশির। গাড়ির সঙ্গে বাঁধা মহিষ দুটো মালিকের কথা ভুলে গেল। শীতে কাঁপতে কাঁপতে তাদের মনে পড়ছে কেবল রাঙ্গামপেটের উষ্ণ আরামদায়ক খোয়ারের কথা। রাতের বন্যপ্রাণীর ভয় উপেক্ষা করে গ্রামের দিকে রওনা হলো তারা, এবং সেখানে এসে পৌঁছালো ভোর 4টায়। তবে এখানে সম্ভবত কোনো বাঘ নেই, কারণ মোষগুলো খোয়ারে ফিরল নিরাপদেই। কাথান্ডা রেড্ডির মতো পুট্টু রেড্ডিও কোনো চিহ্ন না রেখেই বাতাসে মিলিয়ে গেল। তারপর পরবর্তী 2 মাসে যখন আরও 2 জন লোক এভাবে হারিয়ে গেল, লোকে বলা বলি করতে লাগলো চামেলি উপত্যকার উপর কোনো অশুভ আত্মার নজর পড়েছে। নিজের আসা যাওয়ার কোনো চিহ্নই সে রাখে না, আর প্রতিবারই সঙ্গে করে নিয়ে যায় একজন মানুষ। অশুভ আত্মার তৃতীয় শিকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ছোলা বোঝাই 10-12টি গাধা নিয়ে রাঙ্গামপেট থেকে 13 মাইল উত্তর পশ্চিমের ছোট্ট একটা পাড়ায় যাচ্ছিল লোকটা। শেষে পুলিবনুর কুয়ার কাছে দুপুরের খাবার খেতে দেখা গেছে তাকে। পথের উপর দূরত্ব চিহ্নিত করা 7 নম্বর মাইল ফলকের ঠিক পাশেই জায়গাটা। এখানে ঘাঁটিগাড়া বাঁশকাঠুরেদের একজনকে কুয়া থেকে তাকে কিছুটা পানি তুলে দিতে অনুরোধ করে সে, কারণ তার কাছে কোনো দড়ি ছিল না। স্বাভাবিকভাবেই বাঁশকাঠুরে অনুরোধ রাখে এবং পুরো পানিটাই খেয়ে নেয় ব্যবসায়ী। তারপর গাধাগুলোর উপর আবার মালপত্র চাপিয়ে রওনা হতে দেখা যায় তাকে। পরের দিন উল্টো দিক থেকে আসা কয়েকজন মানুষ 10ম মাইল ফলকের আশেপাশে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতে দেখে গাধাগুলোকে। এখনো পিঠে ছোলার বোঝা, কিন্তু তাদের মালিকের কোনো খবর নেই। চতুর্থ মানুষটি অদৃশ্য হলো পুলিবনু থেকে। আর ভাগ্যের কি নির্মম পরিহাস! এ হলো সেই বাঁশকাঠুরে যে এর আগে ব্যবসায়ীটিকে কুয়া থেকে পানি তুলে দিয়েছে। পুলিবনুর আশেপাশের এলাকার বাঁশ কেটে দেওয়ার চুক্তি করেছিল কাঠুরেদের একটা দল। 1 মাসের বেশি হয়ে গিয়েছে তারা এখানে ঘাঁটি গেড়েছে। ব্যবসায়ীটিকে পানি তুলে দেওয়ার কয়েকদিন পরের ঘটনা। সেদিন বাঁশকাঠুরের দলটি দুপুরের দিকে পুলিবনুর কাছে জড়ো হয় দুপুরের খাওয়া আর পানি পান করার জন্য। তারপর তারা সবাই চলে যায় নিজেদের কাজে।
কিন্তু সেদিন সন্ধ্যায় কাজ শেষে রাস্তার ধারে তাদের অস্থায়ী কুড়েটায় ফিরে এলো না ব্যবসায়ীটিকে পানি খাওয়ানো সেই লোকটা। আর কখনোই দেখা যায়নি তাকে। অন্য বাঁশকাঠুরেরা তখনই আতঙ্কিত হলো না। পরের দিন সকালে তাদের সঙ্গী যেখানে বাঁশ কাটছিল সেখানে এলো সবাই। এর অল্প কিছুটা দূরেই খুঁজে পাওয়া গেল তার বাঁশ কাঠার ছুরিটা। এর পাশেই পড়ে আছে মাথায় পরার পাগড়িটা। ঠিক তার মাথার আকৃতি নিয়েই পড়ে আছে ওটা। দেখে মনে হচ্ছে পাগড়িটা মাথার ওপর থেকে হঠাৎ পড়ে যায়নি, বরং সাবধানে খুলে সেই মাটিতে রেখেছে। চারপাশে ছড়িয়ে পড়ে খুঁজতে শুরু করলো লোকগুলো। জঙ্গল, মাটি, গাছের পাতা, ঘাসের ডগা, কোনো কিছুই বাদ গেল না তল্লাশি থেকে। বলা তো যায় না তাদের সঙ্গীর হারিয়ে যাওয়ার সঙ্গে সম্পর্ক আছে এমন কোনো সূত্র বেরিয়েও যেতে পারে। যদি কোনো বন্যপ্রাণী আক্রমণ করে মেরে ফেলে থাকে, তবে রক্তের ফোঁটা, পায়ের ছাপ, ঘাসলতা পাতার উপর দিয়ে টেনে নেওয়ার দাগ, এ ধরনের কোনো না কোনো চিহ্ন পাওয়া যাবে। কিন্তু এমন কিছুই মিলল না অনুসন্ধানে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব সতর্কতার সঙ্গে পাগড়িটা মাটিতে নামিয়ে রেখেই বাতাসে মিলিয়ে গেছে সে। কিন্তু একজন লোক কোনোভাবেই এমনটা করতে পারে না। কাজেই দুর্ঘটনার কোনো ধরনের চিহ্ন না পেয়ে তার সঙ্গী বাঁশকাঠুরেদের মনে পড়ে গেল সেই অশুভ আত্মার কথা। একসময় তাদের মনে স্থির বিশ্বাস জন্মে গেল আবার এই এলাকায় আঘাত হেনেছে অতিপ্রাকৃত শক্তি। যেভাবে আগে সেই ব্যবসায়ী কিংবা তারও আগে মোষের গাড়ির চালককে তুলে নিয়েছে ওটা, সেভাবে এবার গায়েব করে দিয়েছে তাদের সঙ্গীকে। এমনকি তাদের ক্ষমতাধর জাদুকর কাথান্ডা রেড্ডি পর্যন্ত এই অশুভ আত্মার হাত থেকে রেহাই পায়নি। নিশ্চিতভাবেই ওটা এখন এই জঙ্গলে এসে আস্তানা গেড়েছে। আর এটা বলে দিতে হবে না যে পাকাপোক্তভাবেই এখানে ঘাঁটি গেড়েছে সে। কাজেই সতর্ক হয়ে উঠল রাঙ্গামপেট এবং এর আশেপাশের লোকেরা। একসময় এই সতর্কতা রূপ নিল আতঙ্কে। আর এটা মহামারীর মতোই ছড়িয়ে পড়ল আশেপাশের সব গ্রামে। সাবধান হয়ে গেল পুলিশ সদস্যরা, যেমন হলো বন বিভাগের লোকেরা। এমনকি চিতোরের জেলা প্রশাসকের নজরেও বিষয়টি আনা হলো। তবে রাঙ্গামপেটের পুরনো লোকেরা কেবল হতাশার সঙ্গে মাথা নাড়ল। ভয়াল এক অশুভ আত্মার বিরুদ্ধে পুলিশ কিংবা অন্য সরকারি লোকেদের কী বা করার আছে? নিশ্চিতভাবেই এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় অশুভ আত্মাকে সন্তুষ্ট করা। আর তাকে সন্তুষ্ট করা যাবে কেবল রক্ত দিয়ে। সরল কথায় তার উদ্দেশ্যে কোনো প্রাণী বলি দেওয়ার মাধ্যমে। পুলিশ আরও সতর্ক হয়ে উঠল। যখন বলি দেওয়ার প্রশ্ন ওঠে তখন সাধারণত আতঙ্কিত গ্রামবাসীরা মোরগ, ছাগল প্রভৃতির কথা ভাবে। বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের বলির অনুষ্ঠানে এসব প্রাণীর উপরই কোপটা পড়ে। কিন্তু এখানকার জঙ্গলে ঘাঁটিগাড়া অশুভ আত্মাটাকে সন্তুষ্ট করার জন্য কি কেবল এমন সাদামাটা একটা বলি যথেষ্ট হবে? সম্ভবত আরো বড় কোনো কিছু বলি দেওয়ার কথা ভেবে বসতে পারে গ্রামের কুসংস্কারাচ্ছন্ন লোকেরা। সেক্ষেত্রে একজন মানুষ, সম্ভবত একটি শিশুকে বলি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বসতে পারে তারা। এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। আর এক্ষেত্রে নারকীয় কাজটি ঘটবে গ্রামের নতুন কালো জাদুকর কৃষ্ণাপ্পা রেড্ডির মাধ্যমে। কাথান্ডা রেড্ডি মারা যাওয়ার পর থেকে সেই এখন এই গ্রামের ওঝা, ডাকিনিবিদ, কালো জাদুকর সবকিছু। কাজেই রাঙ্গামপেটের ছোট্ট পুলিশ চৌকির দায়িত্বপ্রাপ্ত দফাদার কৃষ্ণাপ্পা রেড্ডিকে এই বলে সতর্ক করে দিল যে গ্রাম থেকে কোনো ছোট শিশু হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে গারদে পুড়ে ঝুলিয়ে দেওয়া হবে। তবে তার পেশাগত দায়িত্ব পালনের পথে এ ধরনের বাধায় বসে থাকার পাত্র কৃষ্ণাপ্পা রেড্ডি না। এর অল্প কয়েকদিন পরেই নিম্নবর্ণের হরিজন সম্প্রদায়ের এক মহিলা জানালো তার 9 বছরের ছেলেটা হারিয়ে গেছে। আরও জানা গেল মহিলার নাম আদিমা আর তার ছেলের নাম আদিরাজ। সে হারিয়েছে চন্দ্রাগিরি শহর থেকে। চন্দ্রাগিরি শহরের দূরত্ব রাঙ্গামপেট থেকে বড়জোর মাইল 6। আর এটা হলো জেলার সদর দপ্তর। প্রতি সোমবার নিয়ম করে সাপ্তাহিক হাট আর মেলা বসে চন্দ্রাগিরিতে। এই মেলা এখানে পরিচিত সান্ডি নামে। আশপাশের গ্রাম আর পাড়ার লোকেরা তাদের গ্রামে পাওয়া যায় না এমন নানা পদের জিনিস কেনার জন্য নিয়মিতই সাপ্তাহিক এই সান্ডিতে ধরনা দেয়। সোমবার সকালে কৃষ্ণাপ্পা রেড্ডিকে মেলায় ঘুরঘুর করতে দেখেছে এমন সংবাদও দিল কয়েকজন। রোববার রাতে আদিরাজ নামের ছেলেটি তার মায়ের পাশেই ঘুমিয়েছিল।
সোমবার সকালে মাকে বলে শান্ডি দেখতে যায় সে। তারপর আর তাকে দেখেনি কেউ। সোমবার সকাল থেকে তার ছেলে নিখোঁজ। এই খবরটা শুক্রবারের আগে পুলিশকে জানাবার মতো সাহস সঞ্চয় করতে পারল না আদিমা। তবে সাব ইন্সপেক্টর বেশ করিতকর্মা লোক। সংবাদটা পাওয়ার সঙ্গে সঙ্গেই একটা জুটকা খবর দিয়ে আনলেন তিনি। ভারতের এই এলাকাগুলোয় ঘোড়ায় টানা এক ধরনের গাড়ি পরিচিত জুটকা নামে। তারপর গাড়ির চালককে কড়া নির্দেশ দিলেন দ্রুত যেন তাকে 6 মাইল দূরের ছোট্ট গ্রাম রাঙ্গামপেটে নিয়ে যায়। সেখানে পৌঁছে কৃষ্ণাপ্পা রেড্ডির বাড়ির আনাচে কানাচে খুব ভালো মতো তল্লাশি চালালেন। হয়তোবা ছেলেটার ভাগ্যে কি ঘটেছে তার কোনো সূত্র, যেমন রক্ত লেগে থাকা কাপড় কিংবা ছুরি, তার শরীরের কোনো অংশ, হতে পারে তা যকৃত, হৃৎপিণ্ড কিংবা অন্য কোনো অঙ্গ যেগুলো বলি দেওয়ার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা পেয়ে যাবেন। কিন্তু কিছুই পেলেন না তিনি। একই সঙ্গে প্রচণ্ড হতাশ এবং ক্ষিপ্ত ইন্সপেক্টর হাতে বেরি পরিয়ে কৃষ্ণাপ্পাকে চন্দ্রাগিরিতে নিয়ে এলেন। এখানে 1 সপ্তাহের বেশি থানায় আটকে রাখলেন তাকে। কিন্তু কেউ এসে জানালো না হারিয়ে যাওয়া ছেলে আদিরাজের সঙ্গে তারা কৃষ্ণাপ্পাকে কথা বলতে দেখেছে। এমনকি কেউ এটাও বলল না যে আটক লোকটা আর ছেলেটাকে একসঙ্গে দেখেছে বলে মনে হয়েছে তার। অবশ্য আমাদের মনে রাখতে হবে কৃষ্ণাপ্পা রেড্ডি একজন জাদুকর। কার এমন বুকের পাটা যে কৃষ্ণাপ্পার সম্পর্কে এ ধরনের কোনো সাক্ষী দেবে? তা সত্যি হোক কি মিথ্যা বলা তো যায় না। খেপে গিয়ে যদি তাকে বান মেরে বসে জাদুকর, তখন কি এই ইন্সপেক্টর তাকে বাঁচাতে পারবে? কাজেই 9ম দিন সকালে কৃষ্ণাপ্পাকে ছেড়ে দিতে বাধ্য হলেন ইন্সপেক্টর। তবে কঠোর কণ্ঠে হুঁশিয়ার করে দিলেন সে যেন সরাসরি গ্রামে ফিরে যায়, আর তার অনুমতি ছাড়া সে যেন গ্রাম থেকে অন্য কোথাও না যায়। ছাড়া পেয়ে গ্রামের দিকে ফিরবার সময় সে হেঁয়ালির সুরে ইন্সপেক্টরের উদ্দেশ্যে বলল, খেক শিয়ালের ধূর্ত, কিন্তু সে কি চতুরতায় শিয়ালকে ছাড়িয়ে যায়? পরের কয়েকদিন অনেক চিন্তা করে এই ধাঁধার কোনো কুল কিনারা করতে পারল না ইন্সপেক্টর। তবে কি তাকে শিয়ালের সঙ্গে তুলনা করা হয়েছে, নাকি তাকে খেক শিয়ালি বলা হয়েছে? তবে যাই হোক, আদিরাজের ভাগ্যে কি ঘটেছে তার কোনোদিনও জানা যায়নি। তবে যদি সত্যি তাকে বলি দেওয়া হয়ে থাকে, এই বলি অশুভ আত্মাটাকে সন্তুষ্ট করতে পারেনি। কারণ 1 সপ্তাহের মধ্যেই 5ম শিকার তুলে নেয় সে। এবারের নিখোঁজ হলো একজন স্ত্রীলোক। রাঙ্গামপেট থেকে পুলিবনুর দিকে চলে যাওয়া রাস্তাটা এক জায়গায় বড় একটা বাঁক নিয়েছে। সেখান থেকে একটা পায়ে চলা পথ চলে গেছে রাগিমান কনার নামে পরিচিত একটি নালার দিকে। আর মহিলাটা হারিয়েছে এই বাঁকেরই কাছে। জায়গাটা গ্রামের 3 মাইলের মধ্যে। ভেনকাতাম্মা নামে এই মহিলা তার স্বামীর জন্য দুপুরের খাবার তৈরি করছিল। সকালে তাদের গবাদি পশুগুলো চড়াতে জঙ্গলে নিয়ে গেছে সে। নালার তীরেই জন্মেছে প্রাচীন একটা অশ্বত্থ গাছ। এখানে এসে নালাটা হঠাৎ করে 30 ফুটের মতো নেমে বালুময় একটা গর্তের মধ্যে গিয়ে পড়েছে। অবশ্য এখানে পানি থাকে কেবল বর্ষার সময়। এই অশ্বত্থ গাছের কাছেই স্বামীর জন্য খাবার নিয়ে অপেক্ষা করার কথা ভেনকাতাম্মার। কথা মতো খাবার তৈরি হয়ে গেলে দুপুরের দিকে গাছটার দিকে রওনা হয় সে। এদিকে দুপুর হতেই অশ্বত্থ গাছটার কাছে এসে খাবারের অপেক্ষা করতে লাগলো মেয়েটার স্বামী। কিন্তু তার স্ত্রীর কোনো দেখা নেই। যতই সময় গড়ালো লোকটার খিদা ততই বাড়ল। সেই সঙ্গে গরম হলো মেজাজ। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল খাবার নিয়ে যখন আসবে অলস স্ত্রী তাকে আচ্ছা মতো বকে দিবে। এতে ভবিষ্যতে এ ধরনের হঠকারিতা করার আগে 2 বার ভাববে সে। কিন্তু স্ত্রীকে শিক্ষা দেওয়ার সুযোগ হলো না তার, কারণ ভেনকাতাম্মা এলোই না। একই সঙ্গে প্রচণ্ড ক্ষুধার্ত আর ক্রুদ্ধ ভেনকাতাম্মার স্বামী এদিন অন্য দিনের চেয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলো। উদ্দেশ্য বাড়িতে ফিরে দ্রুত পেটে দানা পানি দেওয়া আর স্ত্রীকে ভালো মতো একটা শিক্ষা দেওয়া। কিন্তু আবারও হতাশাই জুটল তার কপালে। তার জন্য খাবার অপেক্ষা করছে না বাড়িতে, যেমন নেই ভেনকাতাম্মা। তাদের ছোট্ট মেয়েটা জানালো তার মা সেই যে দুপুরের দিকে মাটির পাত্রে করে খাবার নিয়ে বেরিয়ে গেছে আর ফেরেনি। কয়েকদিন পর যে অশ্বত্থ গাছের নিচে ভেনকাতাম্মার স্বামী অপেক্ষা করছিল তার স্ত্রীর জন্য, তার 1/2 মাইলের মধ্যে পায়ে চলা পথের পাশে ভাঙা মাটির পাত্রটা খুঁজে পেল অনুসন্ধানকারী দল। তবে ভেনকাতাম্মার কোনো চিহ্নই নেই।
এ সময়ই একদিন তার ভারতীয় এক বন্ধুসহ এক সপ্তাহের জন্য নাগাপাতলার বনবাংলোতে এলেন বিখ্যাত শিকারী কেনেথ অ্যান্ডারসন। রাঙ্গামপেট থেকে কেবল 1 মাইল দূরে পুলিবনুর দিকে চলে যাওয়া রাস্তাটার পাশেই জঙ্গলের ধারে তৈরি হয়েছে বাংলোটি। তবে এবার অ্যান্ডারসনের এখানে পদধূলি দেওয়ার উদ্দেশ্যটা একটু ভিন্ন। এটা ঠিক যে অন্যান্য বারের মতো তার রাইফেল আর অস্ত্রপাতি সঙ্গে এনেছেন তিনি, তবে শিকারের উদ্দেশ্যে তারা এখানে আসেননি। অ্যান্ডারসনের বন্ধুদেব সুন্দররাম একটা সমস্যায় আছে, আর তাকে এর থেকে বের করে আনার জন্যই নাগাপাতলাতে নিয়ে এসেছেন অ্যান্ডারসন। ঘটনাটা হলো দেবসুন্দররামের হুপিং কাশি হয়েছে। দেবসুন্দররামের ভাষ্যমতে তার বয়স এখন 38। রোগ সম্পর্কে কমই জানেন অ্যান্ডারসন, তার চেয়ে কম জানেন চিকিৎসা সম্পর্কে। তবে তার যতদূর জানা আছে এটা হলো বাচ্চাদের রোগ, বড়দের এ সমস্যা খুব কমই হয়। সন্দেহ নেই দেবাসুন্দরামের ছোট্ট ছেলেটার কাছ থেকেই এ রোগ তার কাঁধে সওয়ার হয়েছে। জানা সমস্ত ধরনের ঔষধ ব্যবহার করেও কোনো মতেই তার কাশি থামানো যাচ্ছে না। এই যখন অবস্থা, তখন এক সন্ধ্যায় ব্যাঙ্গালোরে তার বাড়িতে এসে হাজির হলেন অ্যান্ডারসন। একটা সোফায় জড়সড় হয়ে শুয়ে আছে সে, চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসবে। সমানে খক খক করে কাশছে আর গলা দিয়ে ঘর ঘর করে শব্দ বের হচ্ছে। এই অবস্থাতেই পাগলের মতো হাত নাড়তে নাড়তে অ্যান্ডারসনকে চলে যাওয়ার ইশারা করতে করতে সে বলল, এখান থেকে চলে যাও, আমার হুপিং কাশি হয়েছে, আমার কাছে আসলে তোমারও এটা হবে, তাড়াতাড়ি ভাবো। তার স্ত্রী চিন্তিতভাবে জানালো, বাজারের সব ধরনের ওষুধ আর বেশ কয়েকজন চিকিৎসকও কোনো উপকারে আসেনি দেবের, বরং দিনকে দিন তার অবস্থা আরও খারাপ হচ্ছে। এখানে এটা জানিয়ে রাখা ভালো, কয়েক বছর আগে অ্যান্ডারসনের মেয়ে জুন আর ছেলে ডোনাল্ডের হুপিং কাশি হয়েছিল। এ সময় নাগাপাতলাতে এক শিকার অভিযানে যাওয়ার কথা ছিল অ্যান্ডারসনের। তার স্ত্রী, যার আবার নার্সিংটা মোটামুটি ভালোই জানা আছে, মনে হলো সেখানকার উষ্ণ শুকনো আবহাওয়া বাচ্চাদের রোগটা দ্রুত সারিয়ে দিতে পারে। অতএব অ্যান্ডারসন সবাইকে নিয়েই নাগপাতলাতে হাজির হলেন। আর এখানে এসে দেখলেন তার স্ত্রীর কথাই ঠিক। পৌঁছানোর 48 ঘন্টার মধ্যেই তাদের 2 ছেলেমেয়ের কাশি থেমে গেল। মিসেস সুন্দরামকে ঘটনাটা জানালেন অ্যান্ডারসন। এদিকে দেবসুন্দরাম নিজেও জঙ্গল ভালোবাসেন। কোনো মতে প্রস্তাবে সায় জানিয়ে বললেন, তাহলে আজই চলি। আর এটা বলেই আরেক দফা কাশি শুরু করে দিলেন। তাকে এই অবস্থায় দেখে অ্যান্ডারসনের একদিকে যেমন দুঃখ হচ্ছে, অন্যদিকে তেমনি হাসিও পেল। বহু কষ্টে হাসি চাপলেন তিনি। পরদিন সকালে অ্যান্ডারসনের টি মডেল ফোর্ডে চেপে নাগাপাতলার উদ্দেশ্যে রওনা হলেন তারা। দেবকে রাতের শীতল বাতাসের কবল থেকে বাঁচাতে বেশ সকাল সকালই ব্যাঙ্গালোর থেকে বেরিয়ে পড়েছেন অ্যান্ডারসন। কারণ টি মডেল ফোর্ড অন্যান্য দিক থেকে চমৎকার একটা গাড়ি হলেও এর গতি মোটেই বেশি নয়। তাড়াতাড়ি রওনা না হলে 170 মাইল পথ পাড়ি দিয়ে রাতের আগে নাগাপাতলা পৌঁছাতে পারবেন না কোনো মতেই। কাজেই সকালে রওনা হয়ে ধুঁকতে ধুঁকতে 20 মাইল গতিতে চলে মাঝে মাঝে রেডিয়েটরে পানি দেওয়া, লাঞ্চ করা, এসব কারণে বিরতি দিতে দিতে শেষে বাংলোয় পৌঁছালেন সন্ধ্যায় 5টার একটু আগে। জায়গাটা তারা যতটা আশা করেছিলেন তার চেয়েও বেশি উষ্ণ। অ্যান্ডারসন তাকে এখানে নিয়ে আসায় উল্লাস প্রকাশ করলেন দেব। টিফোর্ডের দীর্ঘ বিরক্তিকর ভ্রমণের পরও চিতর ছাড়িয়ে নিচু এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দেবের কাশি অনেকটা কমে গিয়েছিল। লণ্ঠনের আলোয় বাংলোর প্রশস্ত বারান্দায় বসে রাতের খাবার খেতে খেতে এখানকার কেয়ারটেকারের সঙ্গে আলাপ জমালেন অ্যান্ডারসন। বন বিভাগের এই কর্মচারীর সঙ্গে অ্যান্ডারসনের অনেক পুরনো দোস্তি। বাংলোর আশেপাশের জঙ্গলে নতুন কী ঘটনা ঘটেছে তা জানতে চাইলেন অ্যান্ডারসন তার কাছ থেকে। অ্যান্ডারসনের এই কথা শোনার অপেক্ষাতেই যেন ছিল সে। প্রচণ্ড উৎসাহের সঙ্গে গত কয়েক মাস আগে এখানে সে আস্তানা গাড়া অশুভ আত্মাটা আর ইতিমধ্যে যে এটা 5 জন মানুষকে অদৃশ্য করে দিয়েছে, গড়গড় করে সে গল্পটা বলতে শুরু করল। লোকে মুখে ছড়ানো গুজব, নিজের অনুমান, সেই সঙ্গে শতাব্দীর পর শতাব্দী ধরে এখানকার লোকেদের মনে লালন করা কুসংস্কার আর ছোটবেলা থেকে শুনে আসা ডাকিনী বিদ্যার গল্প,
এই সবের মিশেলে সে তাদের শোনালো টানটান উত্তেজনায় ভরা এক কাহিনী, যার মধ্যে থাকলো 5 জন মানুষ কিভাবে হারিয়ে গেছে তার বিস্তারিত বিবরণও। অ্যান্ডারসন আর দেব রোমাঞ্চিত হলেন, আর পরিবেশটাকে আরো বেশি উত্তেজনাময় করে তোলার জন্যই যেন কাঠচেরা কণ্ঠে ডাকতে শুরু করলো একটা চিতাবাঘ। 1/2 মাইল দূরে জঙ্গল চিরে যাওয়া কালিয়ানী নদী পার হওয়ার সময় ডাকছে ওটা, ঠিক যেন করাত দিয়ে কাঠ চিরছে কেউ, তবে শব্দ অনেক চড়া আর গভীর, এই যা পার্থক্য। আর এই ডাকে চিতাটার চলাফেরা যেন স্পষ্ট অনুভব করতে পারছেন তারা। নিঃশব্দে পা ফেলে বাঁশের ঝাড় থেকে মুথি গাছের জঙ্গলে, লম্বা ঘাসের ভিতরের ঝোপের আড়াল থেকে কালিয়ানী নদীর তীর আর কলকল শব্দে বয়ে চলা এর স্বচ্ছ জলধারার পাশের নলখাগড়ার বনে ঢুকে পড়েছে সে। অ্যান্ডারসন অন্ধকার অরণ্যের ভিতর দিয়ে রহস্যময় এক গোলকধাঁধা হয়ে বয়ে চলা নদীটাকে আর কালো আকাশের বুকে তারাদের আলোয় জ্বলজ্বল করে ওঠা কালিয়ানির উদ্যম স্রোতকেও স্পষ্ট দেখছেন মনের চোখে। রাতে বাংলোর ভিতরে ঘুমানোর চেষ্টা করলেন তারা, কিন্তু রাতটা প্রচণ্ড উত্তপ্ত। ভ্যাপসা আবহাওয়াটাকে একটু শীতলতা দেওয়ার জন্য এগিয়ে এলো না মৃদু হাওয়া। তার উপর আবার তাদের মাথার উপরের খড়ের ছাদে লাফিয়ে বেড়ানো ইঁদুরের দল একটা আরেকটাকে তাড়া করছে চিঁচি শব্দে। হঠাৎ এদের একটা প্রচণ্ড আতঙ্ক আর ব্যথায় আর্তনাদ করে উঠল। কাজেই কামরার শক্ত বিছানার ওপর শুয়ে থাকা তাদের একজনের চোখেও ঘুম নেই। কিছুটা সময় যন্ত্রণাকাতর সেই চিৎকার শুনতে পেলেন তারা, তারপরই চুপ মেরে গেল প্রাণীটা। দেব জানতে চাইল এটা কেন চিৎকার করছে তা অ্যান্ডারসনের জানা আছে কিনা। তার উত্তরটা অবশ্য ছিল প্রত্যাশিত। খড়ের চালার উপর ইঁদুর খাবার লোভে ওঁত পেতে থাকে কিছু সাপ। এদেরই একটা ইঁদুরটাকে শুরুতে কামড়েছে, তারপর ধরে আস্তে আস্তে গিলে ফেলেছে। অ্যান্ডারসন এই কথা বলার সঙ্গে সঙ্গে দেব লাফিয়ে বিছানা ছেড়ে উঠে পড়লেন। তারপর বিছানা দুটো টেনে বারান্দায় নিয়ে যাওয়ার পক্ষে মত দিলেন। অ্যান্ডারসনের কাছেও পরিকল্পনা ভালোই মনে হলো, অতএব এতে সম্মতি জানালেন তিনি। বারান্দাটা যে শুধু ঠান্ডা হবে তাই নয়, ওটার দস্তার ছাদের ওপর ইঁদুরেরা সারাক্ষণ দৌড়াদৌড়ি করবে না, আর এরা না থাকায় সাপরাও তাদের তাড়া করার জন্য থাকবে না। বারান্দায় এসে শুতেই ঘুমিয়ে পড়লেন দুজনে। রাত্রে দেব ও কেশে খুব একটা বাধা সৃষ্টি করলেন না অ্যান্ডারসনের ঘুমে। দেবের অসুখ যেন এক রাতের মধ্যেই অনেকটা ভালো হয়ে গেছে।